পাক সেনা ছাউনিগুলোর মধ্যে কিরানা পাহাড়কে সবচেয়ে সুরক্ষিত বলে মনে করা হয়, যেখানে 100টির বেশি ভূগর্ভস্থ পারমাণবিক সুড়ঙ্গ রয়েছে। খুশাব পারমাণবিক কমপ্লেক্স থেকে এর দূরত্ব 75 কিলোমিটার। ওই ঘাঁটিতে প্লুটোনিয়াম বোমা উৎপাদনের যাবতীয় সুব্যবস্থা রয়েছে বলে মনে করা হয়। কিরানা হিলস, নূর খান সামরিক ঘাঁটি এবং সর্বদা ছাউনিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার ফলে এই অঞ্চলে ভূগর্ভস্থ পারমাণবিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং পুরো অঞ্চলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে বলে জানায় সংবাদ মাধ্যম। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। যুদ্ধ চলছে, কারণ শত্রুর হাত থেকে দেশকে বাঁচাবার জন্য যুদ্ধ ছাড়া আমাদের এই মুহূর্তে কোনো বিকল্প পদ্ধতি নেই। কিন্তু যুদ্ধের কারণে যে ধরনের ক্ষেপণাস্ত্রগুলো প্রয়োগ করা হচ্ছে জলে, স্থলে, আকাশে, তার ফলে মানুষের কি ক্ষতি হতে পারে। ক্ষতি হওয়ার পাশাপাশি আমাদের জানতে হবে যে মানুষ কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে, তারা সেই জায়গা থেকে কিভাবে দূরত্ব বজায় রাখবেন এবং তার পাশাপাশি যে সময় এই হামলাগুলো ঘটেছে ঠিক তার কতদিন পরে তারা সেখানে পৌঁছবেন না। এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যে যদি ভবিষ্যতে শত্রু দেশ যদি আমাদের দেশে পরমাণু অস্ত্র প্রয়োগ করে তাহলে মানুষের কি ক্ষতি হতে পারে এবং সেই পরিস্থিতি থেকে মানুষ কিভাবে বাঁচবেন বা রক্ষা পাবেন। এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি রেডিয়েশন অঙ্কোলজিস্ট এবং ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর সায়ন পালকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ভারতবর্ষ তো একটা শান্তিকামী দেশ। আমরা যদি হিস্ট্রি দেখি তাহলে দেখব যে ভারতবর্ষ কিন্তু কোনোদিনই যুদ্ধের পক্ষে ছিল না। চিরকালই যখন পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, যখন দুটো বিশ্বের মধ্যে যুদ্ধ চলতো, ভারত তখন নির্জোট আন্দোলন করে বা আমরা যুদ্ধ বিরোধী পজিশন নেয় এবং শান্তিকামী একটা পজিশন চিরকাল নিয়ে এসেছে। তবে সার্বভৌমত্ব রক্ষার জন্য কখনো কখনো যুদ্ধ একদম অবশ্যম্ভাবী হয়ে পড়ে। নিজেকে প্রতিরক্ষার জন্য, নিজেকে রক্ষা করার জন্য সেটা প্রয়োজনীয় হয়ে পড়ে। তো আমরা দেশের প্রেক্ষিতে নয়, আমরা যদি সারা পৃথিবীর প্রেক্ষিতে একটুখানি বিবেচনা করি তাহলে সত্যি কথা বলতে কি, আপনি যদি একটু লার্জার পার্সপেক্টিভে দেখেন, মানে সারা পৃথিবীটা তো শুধু মানুষ নয়, এখানে গাছপালা, পশু পাখি সবাই রয়েছে। তো মানুষ এমন একটা স্পিসিস যে শুধু নিজের ধ্বংস নিজে ডেকে আনছে তাই নয়, সারা পৃথিবীর একটা ধ্বংস নিজে ডেকে আনছে। তো প্রকৃতির কাছে, নেচারের কাছে মানুষের ভূমিকা কিন্তু অত্যন্ত একটা খারাপ ভূমিকা মানুষ নিয়েছে। সে নেচারকে ধ্বংস করছে, প্রকৃতি ধ্বংস করছে, অন্যান্য পশু পাখি ধ্বংস করছে এবং সর্বোপরি এমন একটা স্পিসিস যারা ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, মানে এমন সব অস্ত্র আবিষ্কার করেছে এবং করে চলেছে যাই দিয়ে শুধু মানুষ নয়, পশু পাখি, গাছপালা শুদ্ধ সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। তো এর একটা সুদূরপ্রসারী প্রভাব আছে। আমার মনে হয় যে সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যদি চেষ্টা করে তাহলে এর কুপ্রভাব থেকে হয়তো আমরা আরও কিছুদিন বাঁচতে পারি। তো প্রথমত বলবো যে যেটা নিউক্লিয়ার ওয়ার বা পরমাণু যুদ্ধ, সেটার বিভীষিকা আমরা দেখেছি। হিরোশিমা, নাগাসাকিতে আমরা তার বিভীষিকা দেখেছি। তাতে পুরো দুটো শহর সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। তো যদি পরমাণু বোমা বিস্ফোরণ হয় তাহলে কি হবে, সেটা হলো খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই হয়তো জানেন না, অনেকেই আমি দেখি সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ নিয়ে তাদের প্রচণ্ড উন্মাদনা, তাদের মধ্যে এইরকম বক্তব্য আসছে। এই প্রসঙ্গে বলবো যে আমাদের সরকার একটা যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। আমার মতে সে যুদ্ধ কখনোই কাম্য নয় যে সোশ্যাল মিডিয়ায় ডিসকাস করে চলেছে। সবার হাতেই নিউক্লিয়ার অস্ত্র এখন রয়েছে, পারমাণবিক অস্ত্র রয়েছে। তো এটা হলে কি হবে? এক হলো পারমাণবিক অস্ত্র বা নিউক্লিয়ার বম একটা নির্দিষ্ট জায়গায় একটা বিপুল পরিমাণ শক্তি একসাথে রিলিজ করে। তার জন্য একটা বিপুল পরিমাণ জায়গা তো অ্যানাইহিলেট হয়ে যাবে, মানে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে। সেখানকার সব পশু পাখি থেকে শুরু করে মানুষ এবং সমস্ত রকমের লিভিং অর্গানিজম সবাই মরে যাবে। সেটা তো হলো, যারা মরে গেল তারা তাৎক্ষণিক মরে যাবে এবং তাদের আর কিছু, মরে গেলে আর কিছু তারা বুঝতে পারবে না। এবারে যারা বেঁচে গেল তাদের কি হবে? তো সেই বিশাল যে নিউক্লিয়ার এক্সপ্লোশনের যে এরিয়াটা, তার একটা অনেক বড়, বেশ
কয়েক কিলোমিটার পেরিমিটার জুড়ে, অঞ্চল জুড়ে একটা প্রচণ্ড রেডিয়েশন এক্সপোজার হবে। তো রেডিয়েশন এক্সপোজারটা কি? রেডিয়েশন এক্সপোজারটা কি করে? রেডিয়েশন এক্সপোজারটা যেটা করে সেটা হলো সমস্ত লিভিং অর্গানিজমের, আমি শুধু মানুষের কথা বলছি না, মানুষ এবং অন্যান্য পশু পাখি গাছপালা সব লিভিং অর্গানিজমের যে আমাদের কোষের যে মূল পদার্থ, যে জিন বা ডিএনএ বা আরএনএ, সেটাকে নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার ফলে কি হবে? তার ফলে প্রথমে কিছু মানুষ যারা ধরুন একদম বম ব্লাস্টের জায়গায় নেই, তারা একটু দূরের জায়গায় রয়েছে, তাদের নিউক্লিয়ার বা তাদের রেডিয়েশন সিনড্রোম হবে। এই এক্সপোজারের ফলে সিনড্রোম হবে। খুব কাছাকাছি যাদের একটু বেশি এক্সপোজার হয়েছে সে মানুষগুলি তাড়াতাড়ি তাদের ব্রেন ড্যামেজ হয়ে যাবে, সেরিব্রাল সিমটমস বলি আমরা। ব্রেন ড্যামেজ হয়ে তারা ধীরে ধীরে মারা যাবে। কিছু মানুষের জিআই সিমটমস হবে, মানে পেটের জিআই ট্র্যাক্ট অ্যাফেক্টেড হবে, যাদের আরও একটু কম এক্সপোজার হয়েছে, তারা হয়তো একটু বেশি দিন বাঁচবে এবং কষ্ট পেয়ে মারা যাবে। এবং এইরকমভাবে ধীরে ধীরে বাকি অর্গানগুলোতেও তাদের অ্যাফেক্টেড হবে এবং তারা একটা নির্দিষ্ট সময় পর তাদের বাঁচানো সম্ভব হবে না। এছাড়া সবচেয়ে বড় সমস্যা যেটা হয় যে জিনে, এবং তারপরেও ধরুন বেশি মানুষ আছেন যাদের রেডিয়েশন সিনড্রোম হলো না, বা তাদের সামান্য অসুস্থতা ভালো হয়ে গেল, বা অসুস্থতা হলোই না, কিন্তু রেডিয়েশন এক্সপোজার তাদের হয়ে গিয়েছে, একটা বিপুল রেডিয়েশন এক্সপোজার। মনে রাখবেন, সমস্ত শক্তি কিন্তু আমরা ভালোর জন্য ব্যবহার করতে পারি, খারাপের জন্য ব্যবহার করতে পারি। রেডিয়েশন একটা খুব গুরুত্বপূর্ণ অস্ত্র, যেটা দিয়ে আমরা মানুষকে সুস্থ করি। নিয়ন্ত্রিত ব্যবহার, যেমন যে কোনো ওষুধই আপনারা জানবেন যে সব ওষুধই কিন্তু যদি আমরা বেশি পরিমাণে খেয়ে নেয় তাহলে মানুষ মারা যায়, তেমনি রেডিয়েশনও তাই। অল্প পরিমাণে, নিয়ন্ত্রিত পরিমাণে দিলে মানুষ সুস্থ হয়, বেশি পরিমাণে দিলে মানুষ মারা যায়। তো খুব সাধারণ কোনো জ্বরের ট্যাবলেটও যদি লোকে অনেক বেশি খেয়ে নেয় তাহলে সে মারা যেতে পারে। তো এই ক্ষেত্রে যাদের কম এক্সপোজার হবে, রেডিয়েশন এক্সপোজার, তাদের জিনের পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হওয়ার ফলে তাদের বিভিন্ন ধরনের অসুখে তারা ভুগবে সারা জীবন। যারা বেঁচে থাকবে তারা অসুখে ভুগবে। তার মধ্যে ক্যান্সার একটা ভয়ঙ্কর রকমের বেশি পরিমাণে হবে, মানে বহু মানুষের শরীরের বহু অঙ্গের ক্যান্সার হবে, যেটা ব্লাড ক্যান্সার থেকে শুরু করে সলিড ক্যান্সার। একটা বিস্তীর্ণ অঞ্চলে ধরুন লাখ লাখ মানুষ ক্যান্সার আক্রান্ত হবে। তারপরে জেনেটিক পরিবর্তনের ফলে প্রচুর মানুষের সন্তান জন্ম নেবে, বাচ্চা জন্ম নেবে যারা বিকলাঙ্গ হবে, বা যাদের জেনেটিক ডিফেক্টস থাকবে শরীরে, এমন জেনেটিক ডিফেক্টস থাকবে যেটা বংশ পরম্পরায় চলবে। হিরোশিমা নাগাসাকির 50-60 বছর পরেও কিন্তু তার এফেক্ট যায়নি। বংশ পরম্পরায় বিকৃতিটা চলতে থাকবে, কমজোরিটা চলতে থাকবে। তাদের সন্তান সন্ততিরাও হয়তো মারাত্মক ধরনের অসুখে আক্রান্ত হবে। সব অসুখ ক্যান্সার নয়, ক্যান্সার ছাড়াও আরও জেনেটিক নানা ধরনের সিনড্রোম রয়েছে যেগুলিতে তারা আক্রান্ত হবে। তার মানে একটা নিউক্লিয়ার ব্লাস্ট, ধরুন তারা 1 লাখ 2 লাখ লোককে মেরে দিল একসাথে। আমি পুরনো কথা বলছি, আজ থেকে 70-75 বছর আগেকার কথা বলছি। এখন যে কি আছে মানুষের হাতে আমরা জানি না, হতে পারে একটা গোটা দেশ হয়তো ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা আছে। ফলে 1% নিউক্লিয়ার ওয়েপন্স যা মানুষের হাতে আছে, এক্সপ্লোশন হলেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে কি পরিমাণ আছে আপনি ভেবে রাখুন। তার সাথে সেটা কিন্তু চলতেই থাকবে। এবং এই যে বিকৃতি, এই যে বিকলাঙ্গ হবে, এই যে বিভিন্ন ধরনের অসুখে আক্রান্ত হবে, এটা মানুষের হবে, পশু পাখিদের হবে, গাছপালার হবে। সমস্ত এনভায়রনমেন্ট, মানে চাষের জমি, আমাদের খাবার দাবার, সমস্ত কিছু বিষিয়ে যাবে। আপনি যে ভাবছেন যে একটা মানুষ অসুস্থ হয়েছে, তাকে ওষুধ দেব, তাকে খাবার দেব, তার কোনো উপায় থাকবে না। কেন একটা বিস্তীর্ণ অঞ্চলে আর কোনো ভালো ফসল হবে না, বা ফসল হলেও সেগুলোই খারাপ ফসল হবে, মানে বিষাক্ত ফসল তৈরি হবে, আপনার খাবার থাকবে না, আপনার জল নষ্ট হয়ে যাবে। সমস্ত যে জল আমরা খাই সেই জল নষ্ট হয়ে যাবে। সেই জল সেবন করলে আমরা ক্রমাগত তিলে মৃত্যু, যেটাকে বরণ করা বলে, তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাব। তো বাতাস খারাপ হয়ে যাবে। নিউক্লিয়ার উইন্টার বলে একটা ব্যাপার হয়, এটা হলো সারা পৃথিবী একটা ধোঁয়ায় ঢেকে যাবে, একটা ডেব্রিসে ঢেকে যাবে। সেখানে একটা ভয়ঙ্কর ক্লাইমেট চেঞ্জ হয়ে একটা শৈত্যপ্রবাহ হয়ে ধীরে ধীরে, মানে ইটস কাইন্ড অফ
গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হবে। না হলেও যদি একটা অল্প জায়গায় হয়, সেই জায়গাটাতেও কিন্তু একটা এনভায়রনমেন্টাল পরিবর্তন সাংঘাতিক হবে। সারা পরিবেশ দূষিয়ে গিয়ে, সারা জল দূষিত হয়ে গিয়ে এবং মাটি দূষিত হয়ে গিয়ে তার এফেক্ট হয়তো ঠিক হতে হয়তো 100 বছর 200 বছর লেগে যাবে। ততদিন ধরে তার এফেক্ট চলতে থাকবে। মানে একটা বোম ব্লাস্ট হলো, সবাই মরে গেল, হয়ে গেল শেষ, তা নয়। তারপরে আবার আমরা গড়ে তুললাম, তা নয়। একটা ধ্বংসকে ঠিক করতে হয়তো আমাদের 100 বছর লেগে যেতে পারে, তারপরেও আমরা ঠিক করতে না পারি। আমরা কিভাবে ঠিক করি? আমাদের হাতে কিন্তু মানুষ কিন্তু নতুন কিছু তৈরি করেনি। মানুষ এই পৃথিবীতে নিজে থেকে নতুন কিছু বানায়নি। যা ন্যাচারাল রিসোর্স আছে, প্রকৃতি আমাদের যা দিয়েছে সেগুলো থেকেই বানিয়েছি। আমরা হয়তো ভাবি যে বাবা কি সাংঘাতিক কম্পিউটার বানিয়েছি। না, আমরা যা জিনিসগুলো দিয়ে কম্পিউটার বানিয়েছি সেগুলো সব নেচারেই পাওয়া যায়। সেগুলো আমরা স্টাডি করে আমরা হয়তো আর্টিফিশিয়ালি সেই জিনিসগুলোকে দিয়ে আমরা নতুন একটা জিনিস তৈরি করেছি, এটার সাথে এটা মিশিয়ে, ওটার সাথে ওটা মিশিয়ে। আমরা আর কিছু বানাতে কিন্তু কিছুই পারিনি নতুন জিনিস। তো এইরকমভাবে প্রকৃতির সেই জিনিসগুলো যদি সব নষ্ট হয়ে যায়, যেগুলো দিয়ে আমরা আমাদের চারপাশটাকে গড়ে তুলি, আমাদের পরিবেশটাকে গড়ে তুলি, সেগুলো যদি সব নষ্ট হয়ে যায়, তাহলে অসহায়ের মতো আমরা মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো নিউক্লিয়ার ওয়ার ইজ এ ডিজাস্টার। নিউক্লিয়ার ওয়েপন্স আর ডিজাস্টার। আমার মতে সারা পৃথিবীর সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উচিত এর এগেনস্টে একটা খুব স্ট্রং জনমত গড়ে তোলার, এবং যত নিউক্লিয়ার ওয়েপন আছে, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, সেগুলিকে সব অবিলম্বে নিষ্ক্রিয় করে দেওয়া। যদি আমরা ভাবি এই মানুষ যদি এই পৃথিবীতে আরও কয়েক হাজার বছর টিকে থাকতে পারে, কারণ যে গতিতে আমাদের এই ধ্বংসাত্মক কার্যকলাপ এগোচ্ছে, তাতে কিন্তু মানে মানুষের সমূহ বিপদ। এবং আমার মনে হয় এই গতিতে এগোলে আগামী দশক, আগামী শতকও মানুষ এক্সিস্ট করবে কিনা, পৃথিবীতে প্রাণ এক্সিস্ট করবে কিনা, সেটাও খুব ডাউটফুল। কাজেই এই মুহূর্তে উচিত যে সমস্ত রকমের ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন এবং নিউক্লিয়ার ওয়েপন নিষ্ক্রিয় করে দেওয়া এবং আমাদের প্রকৃতির কাছে ফেরত চলে যাওয়া। তো নিউক্লিয়ার ওয়ার ইজ এ ডিজাস্টার। নিউক্লিয়ার ওয়ারকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে, সেটা আমাদেরই করতে হবে, সাধারণ মানুষেরই করতে হবে তার কারণ তার এফেক্ট কিন্তু চলতেই থাকবে। কাশ্মীরের বিভিন্ন জায়গাতে যে ড্রোন অ্যাটাক বা যে মিসাইল অ্যাটাকগুলো হলো, এবং ডাল লেক একটা বিস্তৃত জলাশয়, সেইখানে দেখেছি আমরা যে একাধিক ড্রোনগুলি ঘুরে বেড়াচ্ছে, এবং কাশ্মীরের বায়ুতে কতটা প্রভাব পড়লো। হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা নিয়ে আমরা বিশেষ একটা ভাবছি না। এক তো অনেক নিরীহ মানুষের প্রাণ গিয়েছে, আমাদের দেশেরও অনেক নিরীহ মানুষের প্রাণ গিয়েছে, অনেক সেনা জওয়ানের প্রাণ গিয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কষ্টের। কিন্তু এর সাথে যেমন যে কোনো যুদ্ধের ওয়েপন্স আমাদের এখন যা রয়েছে, আগে হলে পরে যখন আমরা তরবারি নিয়ে যুদ্ধ করতাম তখন তার এফেক্ট খুব অল্প হতো, মানে যার ওপরে চালনা হলো তার ওপর হতো, বাকি এনভায়রনমেন্ট, পরিবেশ, গাছপালা, পশু পাখিরা কিন্তু বেঁচে যেত। এখন কিন্তু যে অস্ত্র ব্যবহার করা হয়, ধরুন মিসাইল বলুন, ড্রোনের সাহায্যে বিভিন্ন বিস্ফোরক বলুন, বিভিন্ন রকেট বলুন, সেগুলি কিন্তু একসাথে সেই এরিয়ার সব কিছু নষ্ট করে দেয়। এবং তার মধ্যে খুবই ডেঞ্জারাস কিছু কেমিক্যালস এবং ডেঞ্জারাস কিছু পদার্থ থাকে যা সম্পূর্ণ পরিবেশকে দূষিত করে দেয়, এবং তার ইফেক্ট অনেক দিন চলে। তো শুধুমাত্র মানুষ যারা মারা গেল, পশু পাখি তার সাথে মারা গেল, তার কোনো হিসেব নেই। জল দূষিত হয়ে গেল, তার ফলে জলজ প্রাণী এবং উদ্ভিদ তারা সবাই মারা যাচ্ছে, এবং তার কোনো হিসেব আমরা করি না কোনো দিনও, কিন্তু তার হিসেব করা দরকার। এবং জলটা যে দূষণ হয়ে গেল, বাতাসটা যে খারাপ হয়ে গেল, তার প্রভাব কিন্তু আমরা পরে বুঝতে পারবো। কেননা শুধুমাত্র আমি ক্যান্সারের ডাক্তার হিসেবে বলতে পারি, ক্যান্সার কেন হয়? ক্যান্সার হয় ক্রমাগত একটা ইরিটেশন, বডিতে ক্রমাগত আঘাতের ফলে। তো এই যে দূষিত পদার্থগুলো যে আমাদের খাবারে, জলে, বাতাসে যে মিশে গিয়েছে, এগুলো তো আমাদের শরীরে যারা বেঁচে আছে তাদের শরীরে ক্রমাগত আঘাত করে চলেছে, তাদের শরীরের ডিএনএকে, কোষের জিনকে ক্রমাগত আঘাত করে চলেছে, এবং তার কিন্তু সুদূরপ্রসারী প্রভাব অবশ্যই হবে, এবং তার ফলে ক্যান্সার হওয়ার চান্সও কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। যেমন আমরা পেস্টিসাইড ইউজ করে বিভিন্ন
প্রিজারভেটিভ কেমিক্যালস ইউজ করলেও ক্যান্সারের চান্স বেড়ে যায়। আপনারা জানেন যে পাঞ্জাবে গ্রিন রেভলিউশনের ফলে পেস্টিসাইডের যথেষ্ট ব্যবহারে পাঞ্জাবে ক্যান্সারের হার কত বেশি। তো তেমনিভাবে এই সীমান্তবর্তী অঞ্চলে যেখানে এত পরিমাণে বিস্ফোরক হলো, সেখানকার মাটি বাতাস এগুলো কিন্তু দূষিত হয়ে গিয়েছে। তার ফলে ক্যান্সারের হারও কিন্তু সেখানে বাড়বে। ক্যান্সারের সাথে অন্যান্য রোগের হারও বাড়বে। আমি ক্যান্সার বিশেষজ্ঞ বলে ক্যান্সার বললাম। ফুসফুসের রোগ, ত্বকের রোগ, লিভারের রোগ, পেটের রোগ, সমস্ত রোগই কিন্তু সেই অঞ্চলে বেরিয়ে যাবে যদি না আমরা খুব তাড়াতাড়ি এই দূষণটাকে কন্ট্রোল করতে পারি। কিন্তু আমি যেটা বললাম যে মানুষের ক্ষমতা কিন্তু খুব সীমিত, ধ্বংসের ক্ষমতা সাংঘাতিক রয়েছে, সৃষ্টির কিছুই ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু নেচার থেকে নিয়ে চলি, নেচারের ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের খুব সীমিত। একটা জিনিস ইকোসিস্টেম, পরিবেশ ধ্বংস করার পরে সেটাকে সুস্থ করে গড়ে তোলার জন্য আমাদের কন্ট্রিবিউশন নগণ্য। আমরা যদি চেষ্টা করি খুব সীমিত ক্ষমতায়, কিন্তু সবাই মিলে চেষ্টা করলেও এখনও খুবই মুশকিল হবে যে আবার তাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া। কিন্তু চেষ্টা সবাইকে করে যেতে হবে যাতে আমরা দূষিত পরিবেশকে আবার সুস্থ স্বাভাবিক, মানুষ এবং শুধু মানুষ নয়, অন্যান্য পশু পাখি, প্রাণী এবং উদ্ভিদ, গাছপালা, ওরা না থাকলে আমরা থাকবো না। আর যে জলের ইকোসিস্টেম নষ্ট হয়ে গেলে, আজকে যদি পশু পাখিরা সব বিলুপ্ত হয়ে যায়, গাছপালা বিলুপ্ত হয়ে যায়, মানুষ কিন্তু একা বাঁচতে পারবে না। সব প্রাণী এবং সব উদ্ভিদকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি, তার জন্য আমাদের একান্ত প্রয়োজন সবাই মিলে। আমার বিশ্বাস যে ভারতবর্ষের কোটি কোটি মানুষের মধ্যে ৯৯% মানুষই চান যে পরিবেশকে ভালো রাখতে, সুস্থ রাখতে, এবং তারা সেই জিনিসটা আমাদের করতে হবে সবাই মিলে একসাথে, এবং সুস্থ পরিবেশ আবার আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ফিরিয়ে দিতে হবে। অত্যন্ত প্রাসঙ্গিক, এবং এটা অবশ্যই আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি